নমস্কার। আমরা স্বাগত জানাবো কবি জ্যোতির্ময় সর্দার এবং কবি স্বপন পাল আমাদের NRB নিউজ 24.com এ হাজির হয়েছেন আমন্ত্রিত কবি হিসাবে। একই সঙ্গে আমন্ত্রিত আছেন কবি সিদ্ধার্থ সিংহ, কবি প্রাণকৃষ্ণ কর এবং কবি একটু একটু করে তাদের কথা আমরা বলবো। আমাদের ছড়ার গাছ ছড়ার ছায়া যে ছড়া বিষয়ক, ছড়াকে মধ্যমণি করে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার ৮ম পর্ব। এই পর্বে অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় যে কবি জ্যোতির্ময় সর্দার এবং কবি স্বপন পালের মতো বর্ষীয়ান ২ কবিকে আমরা আজকের অনুষ্ঠানে হাজির করতে পেরেছি। আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। একই সঙ্গে কবি সিদ্ধার্থ সিংহ, কবি প্রাণকৃষ্ণ কর এবং কবি বিবেকানন্দ নস্কর আমরা তাদেরও পাবো সে প্রত্যাশা আছে। কবি জ্যোতির্ময় সর্দারকে সরাসরি ছড়ার গাছ ছড়ার ছায়াতে ছড়া পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনার মুখে আপনারই লেখা দুটো ছড়া আমরা শুনে নেব আজকের অনুষ্ঠানের উদ্বোধন। ধন্যবাদ সবাইকে, অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমার জ্যোৎস্না রানী ঘুমপাড়ানি ছড়ার বইটি থেকে আমি একটি ছড়া পড়ছি। মজাই শুধু মজা। অনির মতো আমিও পারি ফুলের ছবি আঁকতে। এই দেখো মা, টকটকে লাল, পারবে মালা গাঁথতে? তোমার পুজোয় রোস্ত লাগে টগর, জবা, পদ্ম, সদ্য আঁকা, সত্যি তাজা, নেই শুধু মা গন্ধ। কুড়িয়ে বকুল, ফুলের মুকুল, সাজাও তো রোজ ডালা। একদিন মা সাজিয়ে দেখো অঙ্কিত ফুলমালা। দেখবে তোমার দুষ্টু ঠাকুর মিষ্টি হাসি হেসে টুপ করে মা পড়বে গলায়, সাজবে রাখাল বেশে। তখন কি মা তোমার মনে দোল দেবে না সুখ? আমার তো বেশ গর্বে তখন উঠবে ভরে বুক। সত্যি যদি এমন হতো, মজাই শুধু মজা, হতোই হতো, সফল হতো তোমার গোপাল ভজা। আর একটা পড়ছি। হ্যাঁ, নিশ্চয়ই। কে তবে লাগায় তালা? আমাদের কি ছিল না সেদিনের ছোট্ট বেলায়? দিদারা সাঁঝের বেলায় চড়াতো কল্প খেলায়। আমাদের সকাল ছিল তিত্তির নদীর মতো, মনেতে স্বপ্ন ছিল, চোখে রূপ অরূপ কত। আমাদের কি ছিল না? বুড়ো বট বটের ঝুড়ি, ছায়া তার সঙ্গী ছিল, বিকেলে লাটাই কুড়ি। আমাদের গা পুকুরে ডুবে খুব সাঁতার কাটা, গরমের দুপুর বেলা জুড়িয়ে নিতাম গাটা। আমাদের কি ছিল না? দরজা ডাঙের পুতুল, উঠোনের বাগান জুড়ে ছড়িয়ে গন্ধ বকুল, ঢেকিতে কুটিয়ে মুড়ি, মিশিয়ে তালের গুড়ে, সে কি স্বাদ বলবো কারে, পাঠাতাম স্বজনপুরে। আমাদের কি ছিল না? লুকিয়ে আম কুড়োনো, বসেদের পাঁচিল ঘেরা, বাগানে চোর লুকোনো। আমাদের ছোট্ট বেলায় ঘোড়াছুট যাত্রা পালা, শিশুকে বাদ সেদে আজ কে তবে লাগায় তালা। ধন্যবাদ সবাইকে, অভিনন্দন। আমরা বেশ ভালো ভালো দুটো ছড়া শুনলাম এবং জ্যোতির্ময়দাকে শ্রদ্ধা। আমরা আরো ছড়া শুনবো। কবি স্বপন পাল অনেক কাজের মানুষ, তার ব্যস্ততা ভিন্নমুখী। আমরা তাকে
মূলত অভিভাবক হিসাবে তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন, ভালো সংগঠক, এবং তার ছড়া আমাদেরকে প্রায়ই চমকে দেয়। সেই ভালো লাগা আশা করি আজকেও আমরা আস্বাদন করতে পারবো। কবি স্বপন পালকে আমরা দুটো ছড়া পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং স্টুডিওতে দেখতে পাচ্ছি কবি প্রাণকৃষ্ণ কর আসাম থেকে যোগ দিয়েছেন। তাকে আমরা নমস্কার জানাচ্ছি। কবি প্রাণকৃষ্ণ কর, আপনার কথা শুনবো এখন। কবি স্বপন পাল। প্রথমেই আমি আমার টেকনিক্যাল কারণে তো কিছু কথা বলা হয়নি। আমি প্রথমেই এই মহতী অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি প্রথিত যশা সাহিত্যিক। উনি অনেক কথা আমার সম্পর্কে বললেন। উনি সাহিত্যের সব শাখাতেই কবি অবশেষ দাস কে আমার অভিনন্দন ওমর সাহেবকে। আর সব থেকে বড় কথা যে ওই একটা লাইন দেখছিলাম, প্রায় 1 যুগ ধরে সম্প্রীতির জন্য পথ হাঁটা, খুব একটা ভালো লাগার বিষয় এই দুঃসময়ে। যাই হোক, আমি বেশি সময় নেব না, অনেকেই আছেন পড়বেন। আমি ছড়ায় চলে যাচ্ছি। আমার প্রথম ছড়া আস্ত ছবি। রঙের সাথে রং মিলিয়ে ঝর্ণা পাহাড় আঁকো, চপল পায়ে ছুটছে নদী দুপার জোড়া সাঁকো। আঁকতে পারো আকাশ ছোঁয়া গাং শালিকের শাড়ি, ভোরাই খেয়ায় দিচ্ছে দামাল খরস্রোতা পারি। একটানেতে আঁকনা কোকা উতল সাগর ঢেউ, রৌদ্র নাচা সকালটা আঁক, বকবে না তো কেউ। তুবুল তুফান আঁকতে আমার একটুও নেই না, ভোরের মিছিল আঁকতে পারি মিলিয়ে পায়ে পা। এক লহমায় আঁকি আমি পুবের পাখির সোর, রহমতের সাথে মিলি ছুটছে খুলে দৌড়। রঙের সাথে মিললেই রং আঁকা খুশির ভোর, রঙের সাথে মিললেই রং আঁকা খুশির ভোর। মনের সনে মন মিলিয়ে আস্ত স্বদেশ তোর। আরেকটা পথের ধাঁধা। পথে নয় ছোটাছুটি পর শুধু বই, সেই দলে আমি ভাই কখনো নই। তুমুল তুফান ঝড় ঘর মুখো খোকা, তুমুল তুফান ঝড় ঘর মুখো খোকা, সেই ছেলে চতুর কি নাকি হদা বোকা। যেতে হবে বহুদূর সোজা পথ হবে, এমনটা ভাবে যারা ঘর কুনো রবে। আঁকা পাকা বাইলেন পথ সাদা কালো, আলে আর আছে আলো সে তো নয় আলো। কানাগলি রাজপথ 5 মাথা মোড়, ডাইনে না বাঁয়ে যাবে কোন পথে ভোর। জেনে নিতে চায় যারা তারা পথে ছোটে, একা নয় একসাথে দল বাঁধে জোটে। সিলেবাসে আছে সব ভাবো তুমি যদি, পার হওয়া যাবে কি ফুঁসে ওঠা নদী। জীবনের পাঠমালা অভিযানে শেখা, দামালের জয়গান ইতিহাসে লেখা। দুর্যোগের লড়ে পথে যান রেখে বাজি, দুর্যোগের লড়ে পথে যান রেখে বাজি। উজানে সে ডিঙাবে হয় সেরা মাঝি। নমস্কার, আমি শেষ করলাম, দুটো পড়লাম। কবি স্বপন পাল, অনেক ধন্যবাদ। আমরা কবি প্রাণকৃষ্ণ করকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এনআরবি নিউজে ছড়ার গাছ ছড়ার ছায়া। আমরা আসাম থেকে প্রথম কোনো কবিকে যুক্ত করতে পারলাম এই অনুষ্ঠানে, এবং আমাদের সঙ্গে আছেন কবি জ্যোতির্ময় সর্দার, আছেন কবি স্বপন পাল।
এবং কবি প্রাণকৃষ্ণ কর, আমরা সরাসরি তার দুটো লেখা শুনবো, একে একে কথা শুনবো। এখন কবি প্রাণকৃষ্ণ করকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ছড়া পড়ার জন্য। নমস্কার, আমি প্রাণকৃষ্ণ কর আসাম থেকে বলছি। আমি দুটো ছড়া পড়ব। মাছের কথা। ছড়া পড়া শেষ করে খোকন বলে মাকে, জলের মধ্যে মাছেরা সব কেমন করে থাকে। শীতের রাতে আমরা সবাই লেপে শরীর ঢাকি, ঠান্ডা জলে মাছ থাকে, শীত লাগে নাকি? মা হেসে কয়, কিসের ঠান্ডা, কিসের আবার শীত, জলে ভেসে ভেসে ওরা গাইতে থাকে গীত। তুমি যদি ডাঙায় তুলে ফেঁকে দাও লেপে, দেখবে তখন মাছেরা সব কেমন করে কাঁপে। জলই ওদের লেপ তোষক, জলই ওদের বালিশ, ডাঙায় তুললে ছটফটিয়ে একেবারে পালিশ। দ্বিতীয়, মা বাবা। বাবা থাকে দূরে দূরে, মা থাকে ঘরে, বাবার জন্য মাঝে মাঝে মন কেমন করে। বাবা যেন দূরের চাঁদ, মা হাতের মুঠোয়, ঘরের চাঁদ দূরের চাঁদ মনের মধ্যে দুটোই। দূরের চাঁদ কাছে এসে কপালে দেয় চুমু, জেগে উঠলে মা বলে, ঘুমু খোকা ঘুমু। ছড়া মানে লোকায়ত ছড়ার যে গন্ধ এবং ছড়াকে যে সহজ করে বলার যে প্রবণতা, ছড়া তো প্রতি মুহূর্তে অভিমুখ বদলাচ্ছে এবং সেই নিরীক্ষার সন্ধানে আমরা নেমেছি ছড়ার গাছ, ছড়ার ছায়াতে। মানে আমরা যে প্রতিদিন খুব বড় বড় ছড়াকারকে আমরা নিয়ে আসতে পারবো সে সম্ভাবনা নেই। আবার যাদেরকে আমরা নিয়ে আসছি তারা যে পান্না হিরে চুনির চেয়ে কম কিছু নয়, তারও কিন্তু প্রতি মুহূর্তে প্রমাণ পাওয়া যায়। আমি তো মানে অত্যন্ত ভালো লাগছে যে আসাম থেকে আজ প্রথমবার ত্রিপুরা থেকে ধারাবাহিকভাবে আমাকে বলছেন? না না না, এমনকি বিদেশ থেকেও আমাদের বহু প্রবাসী বাঙালি লেখক যোগদান করেছেন। তো ফলে মানে প্রতি মুহূর্তে আমরা আমাদের ছড়ার গাছ ছড়ার ছায়ার মধ্যে দিয়ে যারা আসছেন তারা যে শুধু ছড়া লেখে তা নয়, প্রবন্ধ, গল্প, কবিতা বা সাহিত্যের যে ভিন্নমুখী রূপভেদ তারা তাদের প্রতিভাকে বিভিন্ন দিকে বিছিয়ে দিয়েছে। কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা আমরা শুধুমাত্র তাদের ছড়া নিয়ে যে কাজকর্ম বা কিশোর কবিতা নিয়ে যে কাজকর্ম তার মধ্যেই আমরা আমাদের পড়া, কথা বলা সবটাই আমরা সীমাবদ্ধ রাখবো। তো জ্যোতির্ময়দা আমার অত্যন্ত প্রিয় মানুষ, এ কথা আনুষ্ঠানিকতা নয়, সারা জেলা জানে, সারা রাজ্য জানে। এবং আমরা যখন প্রথম লিখতে এসেছিলাম, যাদের ভালোবাসা পেয়েছি একেবারে ছাত্র জীবন থেকে, জ্যোতির্ময়দা তাদের মধ্যে অন্যতম। তো সুনির্মল বসু জন্ম শতবর্ষ হয়েছিল, তো আমি তখন কত ছোট, মানে ভয়ও করতো বড়দের সাথে কথা বলতে। তা একে একে জেলাটা যখন চিনলাম তখন কিন্তু আমি দেখেছিলাম যে দক্ষিণ ২৪ পরগনা কিন্তু শুধুমাত্র বড়রা লেখালেখি করছে না, তারা কিন্তু লেখক তৈরির কাজটাও করছে বিভিন্ন পত্রপত্রিকা এবং সংগঠনের মধ্যে দিয়ে। তো যে কারণে বারবার আমাদের আলোর ফুলকির কথা বলতে হয়, বারবার সোনার কেল্লার কথা বলতে হয়, বারবার অজগর পত্রিকার কথা বলতে হয়, কুসুমের ফেরার কথা বলতে হয়। তো আমরা জ্যোতির্ময়দার কাছ থেকে আমাদের জেলার
কিছু মধুর স্মৃতির কথা শুনবো। আজকের আমাদের অনুষ্ঠান ১ ঘন্টা কয়েক মিনিটে শেষ করব। আমরা আলোচনা অবশ্যই পরিমিত রাখবো এবং ছড়াই পড়বো। তবুও জ্যোতির্ময়দাকে পেয়েছি, তার মনের কথা তিনি যদি বলেন অনেকে সমৃদ্ধ হতে পারবে। মধুর স্মৃতি বলতে যেটা আমি বুঝি, আমি অনেক স্মৃতি আছে, কোনটা মধুর আর কোনটা কটু সেটা বিচার বিশ্লেষণ এই মুহূর্তে করতে পারছি না। তবে একদিন আমার মনে পড়ে একটা ভীষণ আনন্দের মুহূর্তের কথা। আমি তখন লেখালেখি করছি অল্প অল্প। অন্বেষা সাহিত্য পরিষদ সাহিত্য পত্রিকা বলে একটা পত্রিকা আছে, রিত সাহিত্য, তারা রিত সাহিত্য পত্রিকা করে নামে অন্বেষা সাহিত্য পরিষদ আর রিত সাহিত্য পত্রিকা নামে বের করে। আমাকে তারা তাদের সঙ্গে যুক্ত করে নেয়। আমি তখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি ব্যাংকে, তবুও ওদের পাল্লায় পড়ে, বাচ্চা বাচ্চা ছেলেদের পাল্লায় পড়ে আমি লেখা শুরু করলাম, যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে লেখা দিতে হবে। তো এই সূত্রে আমার বারুইপুরের, সেটা 95-96 সালের কথা, বারুইপুরের কিছু কবি সাহিত্যিক যেমন আনসারুল হক, হান্নান আহসান, মনোরঞ্জন পুরকাইত, এদের সান্নিধ্যে আসি, প্রেরণা পাই। একদিন আমাকে কবিতা পাঠের জন্য আহ্বান করা হলো। ডক্টর মনোরঞ্জন পুরকাইত আমাদের আহ্বান করেছেন। তো সেখানে আমি একটা কবিতা পাঠ করেছিলাম। সেই কবিতাটা পাঠ করার পরে আনসারুল হক আমাকে এসে জড়িয়ে ধরেছিলেন। তো আমার যে কি অনুভূতি হয়েছিল, যারা বড় বড় কবি, আমরা তো সবে চর্চায় আসছি, আগে হয়তো যৌবনে অনেক কবিতা লিখেছি, সেগুলো অনেক তলানিতে চলে গেছে। কিন্তু যখন আমরা আমার স্বীকৃতিটা পেলাম, আমাদের একজন বিখ্যাত কবি, তাকে আনসারদাকে আমরা খুব শ্রদ্ধা করি এবং অনেক ভালো কবি হিসেবে ভালো কবি হিসেবে আমরা সম্মান করি। উনি যখন আমাকে জড়িয়ে ধরলেন, ভালো বললেন, তখন আমি ভেতর থেকে একটা অদ্ভুত প্রেরণা পেয়ে গেলাম। আর সেই প্রেরণাই আমাকে আজকের এখানে নিয়ে এসছে। আনসারদা বিভিন্ন জায়গায় আমাকে লেখা দিতে বলে, এই লেখা চাওয়া এবং আমার মধ্যে আর্টস তৈরি করা, এগুলো হান্নান করেছে, হান্নান আহসান, মনোরঞ্জন পুরকাইত এবং আনসারদা, এদের অবদান আমি কখনো ভুলতে পারবো না। তো যেটুকু চর্চার মধ্যে এসেছি, এদের ভালোবাসায় এবং ভালো লাগার জন্য আমার সেই অনুভূতিটার কথা এখনো মনে পড়ে, যে খুব অদ্ভুত ভাবে ভালো লেগেছিল যে আমি একটা স্বীকৃতি পেলাম। তো জীবনের প্রথমে স্বীকৃতি, এটা একটা জীবনের মূলধন হয়ে থাকে, সেই মূলধন হয়ে আছে এখন। এছাড়া আর কি, আবার আনসারুল হক আমাকে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদে রাজ্যের দায়িত্ব, জেলার দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব পালন করতে হয়, করছিও, সাধ্যমতো চেষ্টা করছি, সবাইকে জুড়িয়ে নেওয়া, সবাইকে একসঙ্গে বেঁধে বেঁধে থাকার চেষ্টাও করছি। এই আমার ভালো লাগার বিষয়। এবং এখন কবিতা লিখি, গল্প লিখি, প্রবন্ধ লিখছি, আর ছড়া তো সাথে সাথে চেষ্টা করে যাচ্ছি। ছড়া হচ্ছে কিনা জানি না, তবে বলছি যে মানে চেষ্টা করছি। হ্যাঁ, বলছি জ্যোতির্ময়দা, মানে আমাদের জেলাতে বলে বলবো না, বাংলা ভাষার একেবারে ভগীরথ, বাংলা শিশু সাহিত্যের যোগীন্দ্রনাথ সরকার, তিনি আমাদের মানে একেবারে ঘরের মানুষ। এবং আমি দেখেছি যে মানে বারুইপুরে গিয়ে শুনেছিলাম হরেন ঘটকের নাম, পরে জেনেছিলাম তার উচ্চতা। বারুইপুরে গিয়ে নির্মলেন্দু গৌতমকে চিনেছিলাম, অমরেন্দ্র চট্টোপাধ্যায়কে চিনেছিলাম। অমল চট্টোপাধ্যায়, হ্যাঁ, আমি শৈলেন ঘোষকে চিনেছিলাম। হ্যাঁ, সুখেন্দুদা, অপূর্বদা, মানে তারা তো আমার জেলার মানুষ, কিন্তু আমি শৈলেন ঘোষকে চিনেছিলাম। তো আমার একটাই কথা, যে মানে ছড়া পড়তে পড়তে মানে কাদের ছড়া এখনো নাড়িয়ে দেয় দাদা? ছড়া নাড়িয়ে দেয়, নাড়িয়ে দেয় বলতে আমার প্রথমেই নাম মনে পড়বে অমরেন্দ্র চট্টোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগনার
হ্যাঁ, অসম্ভব ভালো রিডিম আছে। আর আনসারুল হক আছে। হান্নান আহসানের ছড়া অসম্ভব ভালো লাগে, একটু উচ্চাঙ্গের। অনেকে হয়তো যে ভাষাগত দিক থেকে অনেকে অনেকে নাই পছন্দ করতে পারে, কিন্তু আমার অসম্ভব ভালো লাগে হান্নানের ছড়া পড়তে। আনসারুল হক আছে। আমাদের জেলার কথা বলছি, সাথে আমি তোমাকে বলছি না, অবশেষ দাসের যে শিশু কিশোর কবিতা অসাধারণ, আমাকে খুব ভীষণভাবে টেনেছে, টানেও। এছাড়া আমাদের যদিও স্বপন বিজলি এখানে থাকে না, তবু দক্ষিণ চব্বিশ পরগনার স্বপন বিজলির লেখা খুবই ভালো লাগে। তপন বিজলি ভালো লিখছে, উত্তরপদ বিজলি আছেন। এরা জেলার সব রত্ন, এদের লেখা পড়ে আমি তৃপ্ত হই। রিয়াদ হায়দার আছে, ওথেলো আছে। এছাড়া আমার আরেকটা বিশেষ নাম মনে পড়ছে এই মুহূর্তে, আবুল বাশার হালদার। তার কিছু স্ট্রাইকিং ছড়া আমাকে ভীষণভাবে টানে এবং খুব ভালো লাগে। অমলেন্দু সব নাম ভালো না লাগলেও অমলেন্দু বিকাশ দাস, সেও বেশ কিছু সুন্দর ছড়া আমার ভালো লাগার জায়গা তৈরি করেছে। এমনি অনেকেই ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি এখানে আর একটা কথা বলবো, কারণ আপনাদের এই কথাগুলো আমাদের থেকে যাবে রেকর্ডেড। কবি শক্তি চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি খুব ওজনদার কবি, কিন্তু তার ছড়া পড়ে আমি মুগ্ধ হয়ে চিনাং নদী দুকুল চেপে বইতো। আমি সোনার কেল্লাতে পড়েছিলাম কবি শক্তি চট্টোপাধ্যায়। এবং কবি শামসুল হক, তিনিও অসাধারণ ছড়া লিখেছেন আমাদের জেলার মাটিতে বসে সারা বাংলার জন্য, বাংলা ভাষার জন্য। তো বলছি, এদের যখন চিনতেন না জ্যোতির্ময় দা, সমকালের কিংবা কিছুটা পূর্বের কবি যারা একদম ছোটবেলায় তাদের কবিতা পড়েছেন, আমি আপনাকে বলছি একদম ছোটবেলায় ছাত্র জীবনে যখন আপনার এই মনটা তৈরি হচ্ছে, কবি মনটা আপনার তৈরি হচ্ছে, শৈশবটা বিকশিত হচ্ছে, সেই সময়কার। হ্যাঁ, সেই সময় কিন্তু সত্যনাথ দত্ত, সুনির্মল বসু, দ্বিজেন্দ্রনাথের লেখা, এদের লেখা আমাদের ভীষণভাবে টানতো। এছাড়া রবীন্দ্রনাথ তো আছেই, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, এদের লেখা পড়ে আমি এদের আবৃত্তি করতাম। বেশিরভাগই এদের লেখা মুখস্থ করে বিভিন্ন জায়গায় যেতাম আবৃত্তি করতে। তো সেই হিসেবে অন্য আর খুব বেশি না হলেও আমার বিশেষভাবে সেই সময় যারা আমাদের যেটা বলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখাও আমি কিছু পড়েছি এই সময়। আর শৈলেন ঘোষের লেখা অনেক একটু বড় হয়ে পড়েছি, অত ছোটবেলায় তো সবগুলো পাই। আমার ভীষণ প্রিয় লেখক এবং তার গদ্য আমার খুব পছন্দের। হ্যাঁ, খুব গল্পগুলো খুব সুন্দর, ছোট ছোট করে সুন্দরভাবে বর্ণনাগুলো ভালো। শৈলেন ঘোষের লেখা ভালো লাগে। হ্যাঁ, জ্যোতির্ময় দা, সরাসরি আপনার আর একটা ছড়া শুনে নেব। আচ্ছা, আমি ছোট্ট একটা ছড়া বলি। এটা আমি যেহেতু ছড়া হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, আমি তো ভাবছি সব পদ্য হয়ে যাচ্ছে, তো এটা আশা করছি ছড়া বলে মনে হবে। আচ্ছা, আমি এটা মন থেকে বলি। একটা বাচ্চা মেয়ে পুতুল নিয়ে খেলছে আর কি। একটা বিড়াল পাশে বসে আছে, ম্যাও ম্যাও করছে। বলছি, ম্যাও 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 করিস কেন, চুপ করে তুই বস, পুতুল সোনার বিয়ে আজি, একটুখানি রোষ, ভাত দেব, ডাল দেব, দেব মাছ ভাজা, সঙ্গে আছে দই মিষ্টি আর সর ভাজা, পারো যত খেয়ে যাও, করো না কো লজ্জা, নিমন্ত্রণ রইল ফের, কাল ফুল সজ্জা, একটি কথা মনে রেখো, সেধো না কো বাদ, যাবার আগে বরবধূরে দিও আশীর্বাদ।
ধন্যবাদ। আমাদের এই ছড়ার গাছ, ছড়ার ছায়া যতদিন থাকবে ততদিন আমাদের আলোচনায় বারবার যোগীন্দ্রনাথ সরকার আসবেন, সুনির্মল বসু আসবেন, আমাদের প্রাণের জসিমউদ্দিন আসবেন, বন্দে আলী মিয়া আসবেন, আবার তাত্ত্বিক ঘোষ আসবেন, ভবানী প্রসাদ আসবেন। এখন আসবেন। বহু বহু আসলে আমরা মানে এখনো বহু বহু ভালো লেখক আছেন, আমরা ছোটদের কাছে পৌঁছে দিতে পারিনি। মানে আমাদের কোথাও একটা ত্রুটি হয়তো থেকে যাচ্ছে। মানে ছোটদেরকে আরো ভালোবেসে চেনাতে হবে বাংলা শিশু সাহিত্যের যে অমৃত ভান্ডার। কারণ ছোটদের ভালোবাসবার যে মন, হ্যাঁ, মায়া মায়া তৈরি করবার যে মন, সে মন তো শিশু সাহিত্য না পড়লে তৈরি হবে না। এখন তো ছোটদের মনোবেদনা অনেক বেশি, তাদের খেলার জায়গা কমে গেছে, তাদের ব্যস্ততা অনেক বেশি, তাদের অবকাশ নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে ছোটদের জন্য আমাদের আবার নতুন করে সেই পুরনো আকাশ ফিরিয়ে দিতে হবে। আমরা সরাসরি চলে যাব প্রাণকৃষ্ণ কর, আসামের শিশু সাহিত্য চর্চার একটু সুলুক সন্ধান আমাদের দিতে হবে যতটা পারবেন। সেই সঙ্গে সারা বাংলার শিশু সাহিত্য কিভাবে আপনাকে ছুঁয়ে গেছে। হ্যাঁ, আপনি অধ্যাপক মানুষ, দীর্ঘদিন বহু ছাত্র তৈরি করেছেন এবং আমিও আপনার ছাত্রের মতো। একটুখানি আসামের কথা বলুন। আসাম আমাদের চড়াই উতরাই পেরিয়ে যেতে হয়। আসামের মূলত দুটো উপত্যকা, একটা ব্রহ্মপুত্র, একটা বরাক। আমরা ব্রহ্মপুত্রের লোক। ব্রহ্মপুত্র অসমিয়া প্রধান অঞ্চল, যার জন্য এখানকার সমস্ত বাঙালি মাতৃভাষার মতো অসমিয়াটা বলতে জানে এবং অসমিয়ার সাহিত্যেরও অনেকটাই খবর রাখেন তারা। আমরা হুজাই, আমার শহরের নাম হুজাই, ডিস্ট্রিক্ট শহর। রামডিং এর নাম খুব সম্ভবত শুনেছেন। রামডিং, হুজাই আমরা খুব নিকটবর্তী শহর। আর রেল শহর রামডিং। আর গুয়াহাটি থেকে আমার হুজাইয়ের দূরত্ব ট্রেনে 2 ঘন্টা। কিন্তু আপার আসাম অনেক দূর, তিনসুকিয়া, ডিব্রুগড় প্রায় 8 ঘন্টার জার্নি। তেজপুরটা একটু অন্য সাইডে গেল, সেটা আপনার ট্রেনের যোগাযোগটা তেমন ভালো নয়, সড়ক পথটা ভালো। কিন্তু তেজপুর খুব সুন্দর শহর। তেজপুর আমাদের বান রাজার যে রাজত্ব ছিল, উষা পাহাড়, সেখানে রুক্মিণীর সাথে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের প্রেম এবং হরিহরের যুদ্ধ। আর হরিহরের যুদ্ধ মানে হরিহরের যুদ্ধে হর আমাদের বান রাজার পূজিত দেবতা, আর এদিকে হরি তো শ্রীকৃষ্ণ আছেনই, অনিরুদ্ধের ঠাকুরদা। তাদের যুদ্ধ হয়েছিল এবং সেখানে সুনীতপাত হয়েছিল, এই জন্য ওটার নাম সুনীতপুর। আবার তেজ মানে অসমিয়াতে রক্ত, যার জন্য তার নাম তেজপুর। তো এই ঐতিহাসিক পরিমণ্ডলের মধ্যে আমরা বড় হচ্ছি। আমরা মূলত পূর্ববঙ্গীয়, মূলত উদ্বাস্তু, কিন্তু আমাদের জন্মকর্ম এখানে। বাপ ঠাকুরদারা এসেছিলেন, সে অনেক কথা। এবার প্রশ্ন হলো যে অসমিয়াদের মধ্যে থেকে আমরা বাংলা সাহিত্য চর্চা কিভাবে করছি, বিশেষ করে শিশু সাহিত্য কিভাবে করছি, আর সমাজ কিভাবে নিচ্ছে। পড়ুয়ার সংখ্যা কমছে না বাড়ছে। আর একটু আগে
সম্মানীয় জ্যোতির্ময় সর্দারের কথা যে বললেন, যে ওনার বাল্যকালের কথা বলতে, ওনার পারিপার্শ্বিক অবস্থার কথা বলতে, উনি আমাদের চাইতেও বড়, উনি অনেক কিছু বলতে পারবেন ওই অঞ্চল নিয়ে, আমি অনেক কিছু বলতে পারবো আসাম নিয়ে। আমাদের এখানে যারা আমরা ব্রহ্মপুত্রের আছি, আমাদের একটু বিপরীত স্রোতে আমাদের সাঁতার কাটতে হয়, অথচ রামডিং হোজাইতে 90% বাংলা ভাষী। কিন্তু আপনি যদি সাহিত্য চর্চা করেন, আপনাকে কি বাধা দেবে? দিচ্ছে না। কিন্তু আমাদের ছেলে মেয়েরা নিচ্ছে না। আপনারা শুনলে হয়তো খুশি হবেন, আমি দীর্ঘদিন যাবৎ লিখছি, বর্তমানে লেখার চাইতে বেশি কাজ করছি ছোটদের নিয়ে। আমি এবং আমার স্ত্রী মন্দিরা নন্দীকর, উনি ব্যাংকে চাকরি করতেন, উনি বাচ্চাদের নিয়ে, সেই বাচ্চাদের নিয়ে উনি করেন যে বাচ্চারা বাংলা মিডিয়ামে পড়ে। আর বাংলা মিডিয়ামে বলতে দ্বিধা নেই, যারা অন্যের বাড়িতে রান্না করে, যারা ছুতুরের কাজ করে, ওই সমস্ত ছেলে যাদের পরিবারের মধ্যে কোনো পড়াশোনার রেওয়াজ নেই, এবং আরো আনন্দের সংবাদ, তাদেরকে দিয়ে উনি নাটক করাচ্ছেন, তাদেরকে দিয়ে উনি কবিতা মুখস্থ করিয়ে নিয়েছেন, এবং বিভিন্ন মঞ্চে তথাকথিত মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের চাইতে ওরা ভালো করছে। এটা একটা আনন্দ সংবাদ। এবং ওদের পড়ানোটা একটু কঠিন, কেননা ওদের কি বলবো, আমি নিজে শিক্ষক ছিলাম, দিন দিন এত খারাপ হচ্ছে, নিজের নামটাও অনেক ছেলে মেয়ে 5-6 ভুল করছে লিখতে বাংলায়, এমনকি ইংরাজিতেও। এই যে বিষয়টা, আমি মনে করি ইদানিং কালে দুটো কবিতা কম লিখব, কিন্তু এরা যেন অন্তত বাংলাটা পড়ে। কেননা আমার যে ফ্যামিলি, আমার যে পরিবার, অধ্যাপক প্রাণকৃষ্ণ কর, তাদের পরিবারের কেউ বাংলা মিডিয়ামে পড়ছে না। যদিও আমি যা বলি তাই করি, আমার ছেলে মেয়েদের আমি বাংলা মিডিয়ামে পড়িয়েছি, এবং আশ্চর্যজনক ভাবে আমার মেয়ে, রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, আমার চেহারা এমন, নিজের চোখে নিজের মুখে সুন্দর বললে অহংকার হতে পারে, কিন্তু অসত্য হবে। আমার মেয়ে ইংরেজি অধ্যাপিকাও ছিল কিছুদিন, এবং ভালো ইংরেজি বলে, ভালো বাংলাও বলে, ভালো বাংলাও লেখে, ভালো ইংরেজিও লেখে, এবং প্রচুর পড়ে, অন্তত আমার চাইতে বেশি। খোলাখুলি কথা। তো এই যে জগৎটা চলছে, নির্মাণ অথবা বিনির্মাণ যাই বলুন, আমি মনে করি অবগাহন পত্রিকা 20 বছর 24 বছর হয়ে গেছে চলছে। এটা প্রথম করেছিলাম বড়দের জন্য, যার জন্য একটু ভারী নাম অবগাহন, ওটাই রয়ে গেল। যা লিখি বড়দের জন্য আসে না, ছোটদের মতো হয়ে যায়। শৈশবটা এখনো আমার মধ্যে লালিত পালিত হচ্ছে। এই জন্য আমার লেখা বেশিরভাগই বড়দের আছে, প্রবন্ধ আছে, গল্প আছে, নাটক আছে, কিন্তু ছোটদেরই আমি স্বাচ্ছন্দ্য করি। বলছি প্রাণকৃষ্ণ বাবু, হ্যাঁ, মানে আসামে বাংলা ভাষা, আসলে বাংলা ভাষা অখণ্ড অনুভব যখন আমরা করব, তখন সারা বিশ্বের বাঙালির বাংলা চর্চা আমরা একসঙ্গে মেপে নিতে পারবো। আসলে আমি আপনার এই কথায় কথায়, মানে আমার মা বাংলা ভাষা কেমন আছে আসামে, মাসি পিসি হলে তো ফোনে বলি, কি গো মা কেমন আছো, ও মাসি কি খবর, কিন্তু বাংলা ভাষা কেমন আছে সেটা একটু আপনার কথাতে আমরা অনুভব করতে পারলাম। আপনার কাছে এইটুকু বলবো, এই মুহূর্তে ওখানে যারা শিশু সাহিত্য চর্চা করছেন, সবটা তো আমাদের কাছে খবর নেই, বা আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। শিশু সাহিত্য এই নিয়ে সময়ে কাজ যারা কম হচ্ছে, ছোটদের নিয়ে কাজ করছেন, শিশু সাহিত্য নিয়ে কাজ কম হচ্ছে,
শুধু আসাম নয়, সব জায়গাতেই বড়দের নিয়ে কিন্তু ব্রহ্মপুত্র এবং বরাক, বিশেষ করে শিলচর, করিমগঞ্জ, ওগুলো বাংলা সাহিত্যের চর্চা আমাদের এই অঞ্চল থেকে বেশি। গুয়াহাটিতেও ভালো চর্চা হচ্ছে, কিন্তু আমরা যারা করছেন মানে এই মুহূর্তে, যেমন আমাদের জ্যোতির্ময়দা অনেকগুলো নাম বললেন, স্বপনদা বলবেন, আমি বললাম, বলছি আসাম থেকে কয়েকজন যারা মোটামুটি শিশু সাহিত্য চর্চা করেন। বড়দের জন্য না ছোটদের জন্য? আমাদের আমাদের অনুষ্ঠান তো ছোটদেরই। ছোটদের জন্য যদি বলেন, তবে বলতে হবে হোজাই থেকে আমি করছি অবগাহন শিশু পত্রিকা, শিলচর থেকে একটা কাশফুল হচ্ছে, উনিও একজন অধ্যাপিকা, আমাদের গুয়াহাটি থেকে 7 সমুদ্র হচ্ছে ভালো পত্রিকা, আর কিছু পত্রিকা আছে ওরা, এটা আমাদের গর্বের ব্যাপার বা আনন্দের ব্যাপার, সেটা হলো আমরা শিশু সাহিত্য নিয়ে চর্চা করার ফলে বড় বড় পত্রিকাগুলো, বড়দের জন্য যে পত্রিকাগুলো, তারা কয়েকটা পাতা শিশুদের জন্য বরাদ্দ করছে। আচ্ছা, মানে ওই পত্রিকাতে যারা লিখছেন, আসাম থেকে যারা লিখছেন, মানে বাংলাদেশে যেমন ব্যাপকভাবে শিশু সাহিত্য চর্চা হচ্ছে, পশ্চিম বাংলায় তো হচ্ছে কেমন, আর বলছি যে আপনার ওখান থেকে যারা লিখছেন যদি কয়েকজনের নাম বলেন। কয়েকজন বলতে এরা যেমন ধরুন সুনীল গঙ্গোপাধ্যায় বা বাংলা সাহিত্যের যারা বিখ্যাত লোক, প্রত্যেকেই তো শিশু কিশোর সাহিত্য লিখে গেছেন। আসামে বেশিরভাগ, সাম্প্রতিক কালে বলছি না সাম্প্রতিকই আমি বলছি, আমাদের বেশিরভাগ লোকই বড়দের উপযোগী লেখে, কিন্তু কখনো কখনো আমাদের অনুরোধে আমাদের পত্রিকাতেও লেখেন এবং ভালো লেখেন। এদের মধ্যে গুয়াহাটিতে পরিতোষ তালুকদার আছেন, গুয়াহাটিতে দীপক ভদ্র আছেন, যিনি 7 সমুদ্র পত্রিকার সম্পাদক, উনি কম লেখেন কিন্তু ভালো লেখেন। আমাদের সজল পাল আছেন, ভালো লিখছেন। আমাদের কুমার অজিত দত্ত আছেন, ভালো লিখছেন। আমার অবগাহন পত্রিকায় বাইরে তো কলকাতার আনসারুল হকের কথা বললেন, আমি জ্যোতির্ময় সর্দার দাকে আমি আলোর ফুলকে অনুষ্ঠানে পেয়েছি, এবং স্বপন পালকেও খুব সম্ভবত পেয়েছি, আমার ঠিক স্পষ্ট মনে পড়ছে না। তো আমি সেই আমল থেকে যাই, আমাদের রাসবিহারী দত্ত যখন ছিলেন তখন আমি 2-1টা অনুষ্ঠানে গেছি, এবং ওই পত্রিকায় আমি নিজেও লিখি। এবং আসামে লিটল ম্যাগাজিন কনফারেন্সে আমাদের পবিত্র সরকার, তারাও এসছেন, তাদের সাথেও পরিচয় আছে। তবে এত বড় মাপের লোক হয়তো আমার কথা তার মনে নাও থাকতে পারে, কিন্তু মানে আপনার একটা ছড়া শুনে নেব, আমাদের সময় তো এগিয়ে চলেছে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। তবে আমি একটা লাইনে বলি, আসামে কাজ হচ্ছে, কিন্তু প্রতিকূল অবস্থার মানে বিপরীতে আমাদের যেতে হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে, আমরা হাল ছাড়ছি না। ভালো লাগছে, মানে অভিনন্দন। এবং আমরা সহযাত্রী হতে চাই, সমব্যথী হতে চাই, এবং আপনাদের সঙ্গে থাকতে চাই। আপনাদের শুধু সঙ্গে নিতে হবে। অবশ্যই থাকবেন, অবশ্যই থাকবেন। কি আমি কি একটা ছড়া পড়বো? হ্যাঁ, নিশ্চয়ই। শ্রাবণ গীতি, একটু অন্য মেজাজের বলি। শ্রাবণ গীতি। শ্রাবণ মাসে মেঘ জমেছে, টাপুর টুপুর বৃষ্টি, আকাশ জুড়ে ক্ষীণ আলো, তবু নবসৃষ্টি। প্রদীপখানি নিবু নিবু যাচ্ছি আমি বললেন, শোক সাগরে দেশ ভাসিয়ে রবি ঠাকুর চললেন। আকাশ থেকে অশ্রু বৃষ্টি, কাঁদছে দেশের লোক, হৃদয় সাগর উথাল পাতাল, ভারত জুড়ে শোক। মৃত্যু নেই সৃষ্টিকর্তার, চিরজীবী স্রষ্টা, সৃষ্টি মাঝে বেঁচে থাকেন কবি সত্যদ্রষ্টা। সেই রবিকে স্মরণ করি প্রতি শ্রাবণ মাসে, বছর বছর ঘুরে ঘুরে 22 তারিখ আসে। ভালো, এখন যদিও শ্রাবণ মাস নয়, কিন্তু ভালো একটা লেখা
শোনালেন। আমরা সরাসরি চলে যাব কবি স্বপন পালের কাছে। নদিয়া মানে শ্রী চৈতন্য যা বিখ্যাত, জগৎ বিখ্যাত, তার মতো আমি স্বপনদাকে বিখ্যাত বলবো না, কিন্তু তিনিও কিন্তু বিখ্যাত। স্বপনদা, আপনি আপনার মনের কথা বলুন দাদা। মনের কথা বলতে আমি তো বাস্তবিক পক্ষে কবি বা এইসব আমি ভাবি না, এখনো একজন সংগঠক হিসেবেই ভাবি। ছোটবেলা থেকেই আমি কিশোর বাহিনী করতাম। তো ওই কিশোর বাহিনী করতে গিয়ে ওই বাচ্চাদের গল্প বলতে হতো, কিছু ছড়া বলতে হতো, এই করে লেখা, কিন্তু লেখাগুলো ওই খাতাবন্দি থাকতো আর কি। তা একদিন ওই কোনো একটা অনুষ্ঠানে গেছি, মাসুদ আল হোসেন বলে একজন আছেন, উনি আমাকে বললো যে এরকম গণশক্তি পত্রিকায় কলকাতায় গেছি আর কি। উনি আমাদের একটা ইউনিয়নের সভাপতি, মুর্শিদাবাদের এমপি ছিলেন। ওনার মিসেস নার্গিস সাত্তার খুব ভালো প্রবন্ধ লেখে। তো বললো তুই তো লিখিস কি, ডায়েরিটা দেখি তো। বলে দেখে বলে চ তোকে একটা জায়গায় নিয়ে যাবো। আমাকে বললো না কোথায় নিয়ে যাবে, উনি গাড়িতে করে দেখলাম নামলো। তা দেখলাম সেখানে গণশক্তি ইয়ে করে। তো বললো এখানে ছোটদের পাতা হয়, তোর লেখা সব ছোটদের মতন হয়। একটা লেখা দিলাম, সুধীর বাবু বলে আছে একজনের কাছে, দিয়ে দেখলাম 7 দিন পরেই বেরিয়ে গেল। তার পরের দিন আমাকে বললো যে আর কাউকে কিছু করতে হবে না, এখানে এই বাক্স মতন করা আছে, ছোটদের পাতা এই করে লেখা দিয়ে যাবি। লেখা দিয়ে নামছি, হঠাৎ তো আমাকে একজনের নিচে এসে বললো আপনাকে ডাকছে একজন। একটা ছোট্ট ঘরে নিয়ে গেল, বললো আপনি ধুবুলিয়ায় থাকেন, আপনি একজনের নাম করলো চেনেন? আমি বললাম হ্যাঁ চিনি। তারপরে বললো আপনাদের নদিয়ার শিশু সাহিত্য নিয়ে, উনি বললেন বক্তব্যের মধ্যে ওনাদের উদ্দেশ্য করে, তিনি হচ্ছেন ডক্টর রাসবিহারী দত্ত। সেই রাসবিহারীর নাইলে যে আমি লেখা টেখার বিষয়ে আমি সংগঠক হিসেবেই থাকতাম। ধুবুলিয়ার সম্মেলন হলো, সম্মেলন হয়ে সেইবারই সহ সম্পাদক করে দিল নিখিল ভারত শিশু সাহিত্য সংসদে। আমি বলি কি সর্বনাশ, একটা দায়িত্ব, এ তো বিরাট বিষয়। এবং সর্বভারতীয় সম্মেলনটা ধুবুলিয়া হয়েছিল। তারপরে আনসারুল্লাহকে, এবং আনসারুল্লাহ অত্যন্ত স্নেহের সাথে আমাকে মানে এই লেখার বিষয় নিয়ে দেখে পড়ে সমালোচনা করে, এইভাবে আস্তে আস্তে আমার লেখা শুরু। এবং এখন আমি ওই লেখাটা মানে আপনি সম্ভবত 2000 মনে হয় 6-7-এর কথা বলছেন, আমার যতটা ধারণা। না, 3-4 এরকম হবে, 3-4 এইভাবে আমার এগিয়ে আসা। মানে তারপরে আর ওই বলতে গেলে অনেক বড় ইয়ে হয়ে যাবে। এইটাই হচ্ছে মধুর স্মৃতি, ওই যে রাসবিহারীদের ডেকে নিয়ে এরা যে কত বড়। এবং তখন আলোর ফুলকি কিন্তু এই একটা সংখ্যা বেরোতো না, প্রতি 3 মাস অন্তর একটা বেরোতো। সেই সংখ্যা একটা লেখা ছাপলো রাসবিহারীদের, এবং রাসবিহারীদের বাড়িতে মিটিং হলো। মিটিং হয়ে সেখান থেকে দায়িত্ব দিল। তখন হান্নানদা আরো যেত, সবাই যেত, অনেকেই আসতো রাসবিহারীদের বাড়িতে, এবং অনেকদিন থেকেছি। আর আনসারুল্লাহ তো একেবারেই মানে আমার খারাপ কিছু দেখে না, ভালোগুলোই দেখে এবং ইয়ে করে সমৃদ্ধ করে, এই হচ্ছে বিষয়। এবার অনেকেই বললো আমাদের নদিয়া জেলায় শিশু সাহিত্যের এটা উপযাচক হয়েই বলি, 2-1টি পত্রিকা আছে, তিতলি, দোলনা, যেটা একেবারেই শিশুদের জন্য, এক মুঠো খোলা আকাশ, সুমন বিশ্বাসের বিহান বেলা, এই পত্রিকাগুলো আছে। আর শ্যামাপ্রসাদ ঘোষের তিতলি এই রয়েছে। এবং আমার যেটা মনে হয় যে শিশু সাহিত্যের যে পত্রিকা অনেকগুলো বেরোয়, তার মধ্যে বেশিরভাগটাই অর্থহীন কোলাহল। যে অর্থ বা কাকুলি বা একটা নির্দিষ্ট দর্শন শিশুদেরকে, ছোটদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলা, সংস্কার মুক্ত করে তোলা, ভালো মন্দ এটা নিশ্চয়ই ছোটদের মতন করে বলা, সেই বিষয়গুলো আসা উচিত। আর যেটা জ্যোতির্ময়দা বললেন ঠিকই বলেছেন, এবং জ্যোতির্ময়দাও অনেক স্নেহ করেন, ওনাদের কাছে শিখি, প্রতি মুহূর্তেই আমি শিখি যেখানেই যাই। সরলদের নামটা বাদ গেছে। আমি যাদের ছড়া পড়ে সরল দে এবং এই গণশক্তিতে যখন যুক্ত হলাম,
তখন ওই মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়, সরল দে এবং নবনীতা দেবসেন, এদের ছড়ার কিন্তু একটা আলাদা ঘরানা ছিল। এই ছড়াগুলোকে আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে। এবং আজকে ভালো লাগলো যে আপনাদের মতো গুণীজনদের সাথে সান্নিধ্যে এসে, বিশেষ করে প্রাণকৃষ্ণ বাবু, জ্যোতির্ময়দার সাথে তো রোজই দেখা হয়, কথা হয়। প্রাণকৃষ্ণ বাবুকে একটা অনুরোধ করব যে আমাদের নিখিল ভারত শিশুসাহিত্য তো একটা সর্বভারতীয় সংগঠন, আপনার ওখানে যদি আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে কিছু করতে পারেন, এইটা। আর অবশেষদার কথা যেটা বলবো, অবশেষদার সঞ্চালক হিসেবে আছে, আমি সেই জন্য বলছি না। আমাকে বই দিয়েছিল অবশেষদা, এই একটা অনুষ্ঠানে আলোর ফুলকি, কিছু লেখা পড়েছি। সেখানে আমাদের এখানে গদাধর সরকার বলে একজনে লেখেন মালি পাখি, কিন্তু প্রচার বিমুখ। ওনার ছড়ায় প্রবল উপস্থিতি কবি সত্তার। যেমন একটা জায়গায় রবীন্দ্রনাথ সম্পর্কে একজনে বলছেন যে রবীন্দ্রনাথের প্রবন্ধ হোক, গল্প হোক, যাই হোক, রবীন্দ্রনাথের কবি সত্তার প্রবল উপস্থিতি। যে কয়েকটা পড়েছি তাতে মানে ছড়ার যে মাটির কথা, ভাষা সব ঠিক আছে, কিন্তু কবি সত্তার প্রবল উপস্থিতি যেন কোথায় একটা ভালো লাগা ছুঁয়ে যায়। এইটুকুই বললাম আর কি। স্বপনদা, আপনার ছড়া শুনবো। আচ্ছা, আপনি দুটো ছড়া শোনান পরপর। হ্যাঁ, শুনতে পারলাম। আমরা কবি স্বপন পাল তাকে আমন্ত্রণ জানাচ্ছি দুটো ছড়া পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে একটা ছড়াই পড়ি। অনেক সময় তো ছড়া ঠিক অনেকে বলে ছড়া, এটা পড়ি। হাসির হাতে। হাসেন বিড়াল গোপের ফাঁকে, নেংটি হাসেন আড়ে, ব্যাঙ্গিল এসে সাপের হাসি দেখবে পুকুর পাড়ে। বেতো হাসি তেতো হাসি, হো হো হিহি আছে, গভীর জলে সত্যি হাসেন কাতলা ও রুই মাছে। অট্ট হাসি হাসেন গানো, কিংবা হাসেন মুচকি, যুদ্ধ ভয়ে পৃথ্বী কাঁপে, কাঁপে পাপাই পুচকি। মিষ্টি বড় ফুলের হাসি। জ্যোৎস্না হাসেন সেজে, পাখির হাসি কিচির মিচির, সূর্যি হাসেন তেজে। ভালো হাসি মন্দ হাসি, হাজার হাসির বেলা, খিলখি দিয়ে খোকন হাসে খেলার বিকেল বেলা। বিজ্ঞাপনের ভুল ভুলাইয়া হাসি সবার জানা, রামগরুরের ছানার তবু হাসতে কেন মানা। সত্যি হাসি মিথ্যে হাসি, হাসি কালো সাদা, হ্যাচ্ছ হাসি দেখলে খুশি, হবু চাঁদের গাথা। রং বেরঙের হাসির হাতে, ঘোড়া হাসেন চি, রং বেরঙের হাসির হাটে ঘোড়া হাসেন চি। সবার সেরা রাজার হাসি, সূক্ষ্ম এবং মিহি। এটা পড়লাম। আমি একটা কি পড়বো, দেখি ছোট একটা ছড়া যদি পাই। কবি স্বপন পাল মানে বহু 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 কাজের সঙ্গে যুক্ত। হ্যাঁ, পড়ুন দাদা, পড়ুন, ছড়া পড়ুন। হ্যাঁ, পড়তে বলছি। ছড়াই পড়ছি। আর আমাদের নদিয়া জেলার আরেকটা কথা বলে দিই যে যতীন্দ্রমোহন বাগচি, আজকে কাজল দিদি আমাদের মাথার উপর চাঁদ উঠেছে, আমরা এইটা কবিতাটা সবাই পড়ি বলি, কিন্তু সেই যে স্রষ্টা যতীন্দ্রমোহন বাগচির সার্ধ শতবর্ষ আর 2 বছর পরে হতে যাবে। তিনি আমাদের করিমপুরে জমশেদপুরে উনি জন্মেছিলেন, এই যতীন্দ্রমোহন বাগচি। তাকে নিয়ে একটা লেখা আছে, তা একটু কবিতার মতন হয়ে যাবে বলে আমি একেবারে ছড়াই পড়ছি। ও বলরাম, চললে কোথায়? কি বললে? ব্যামোদাতে? আরে থামো থামো, রোগ সারাতে যাবে নাকি বনগাতে? ফেলবে কি দাঁত? ফেলবে না বলছি আমি, নেই তো ভয়। চট করে তা নয় ফেলা ঠিক, নিয়ম কিছু মানতে হয়। খাচ্ছটা কি? হচ্ছে হাঁচি? হাতের চেটো ঘামছে কি? চলতে গিয়ে পথের মাঝে
পা দুটো ভাই থামছে কি? এই গাওয়া ঘিয়ে হাওয়া ভেজে খাও তো দেখি 2-3 মাস, নয়তো শুয়ে 6 মাস কাটাও, খাও না গিলে শুকনো ঘাস। 7 সকালে হাত কপালে ঠেকিয়ে দাঁড়াও ঘন্টা 10, সবচেয়ে ভালো বিধানে যে সাচ্চা হবে মনটা বস। আর কেঁদো না ব্যথায় তুমি, করেই ফেলো কঠিন পদ, রাজার নিয়ম নিত্য মেনে দাও কাটিয়ে 5টি সন। তারপরে তো তোমায় নিয়ে যাবই আমি শিবনিবাস, এক নিমেষে জব্দ ব্যাম, শুনবে শুধু শব্দ ঠাস। দুটো পড়লাম। স্বপনদা, আমাদের অনুষ্ঠান শেষ হবে, তবে আমরা সবাইকে নিয়ে যাব। একটা কথা বলবো, আপনাদের কাছে মানে আরো একবার বলবো যে আমরা জানি যে এই কটা দিন গেলেই কিন্তু সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ। কারণ 24 শেষ হলেই আমরা 25-এ পদার্পণ করব এবং আমাদের দেশের স্বাধীনতার পতাকা উড়বে। কিন্তু কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে কিন্তু তেমন শব্দটব্দ হচ্ছে না কোথাও। আমাদের কিন্তু ভাবতে হবে কবি। না, একটু আমি বলি, হ্যাঁ, ছোট্ট এই করে বলুন। আলোচনা এই আলোচনা আমাদের হয়ে গেছে, এইটুকু বলতে পারি। এটা জ্যোতির্ময়দা জানে, আমি জানি, ভীষঙ্করদা জানে, আনসারুলদা জানি। এবং এটা বড় করে হবে, প্রাক জন্ম শতবর্ষ হবে। এটা বলার কথা ছিল না, যখন বলাই হলো। এবং আমার এখানে যেটা আমার প্রথম সাংস্কৃতিক সংস্থা, সেটা হচ্ছে সুকান্ত সাংস্কৃতিক পরিষদ। এবং এটা আমি প্রস্তাব পবিত্রদার সাথেও কথা হয়েছে, এটা বলে দিলাম, এইটুকু বললাম। এবং একটা সংকলনও বার হবে। এটা যেহেতু কথাটা উঠলো, এটা আলোচনা অনেক দূর এগিয়েছে একটাই দাবি, কিন্তু একটা দুঃখের বিষয়, এটা হ্যাঁ, না, আমি একটা জায়গায় আক্ষেপও করেছি। একটা জায়গায় যাদের এই দেয়ালে দেয়ালে যারা লিখেছে, প্রিয়াকে আবার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, আদিম হিংস জীবনে মরণে কখনো মিলিতে পারি, আদিম হিংস মানবিকতার যদি কেউ আমি হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আমি 71 সালে দেয়ালে লেখা দেখেছি, 72 সালে লেখা দেখেছি। যারা লিখেছে তাদের কিন্তু ওই সুকান্ত জন্মদিনে একটা আর্টিকেল ছাড়া আর কোনো শব্দ এটা পাচ্ছি না, এটা ঠিক। এটার জন্য আমি একটা জায়গায় খুবই আক্ষেপ প্রকাশ করেছি এবং আমার এখানে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমাদের সংসদের পক্ষে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এটা এখনো কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ আছে আলোচনা, এটুকু বলে দিলাম। জ্যোতির্ময়দা জানেন, আমরা চাই যে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে সবার ঘরে কবি সুকান্তের কবিতা পৌঁছাক, সবার হৃদয়ে কবি সুকান্তর পংক্তি উচ্চারিত হোক এবং আমাদের সুকান্তকে যেখানে বাঙালি আছে সেখানে পৌঁছে দিতে হবে। তার জন্য আমাদের যেটুকু করবার করতে হবে। কারণ আমরা কতটুকু লিখতে পারি, কতটুকু বলতে পারি, এটা অনেক পরের কথা। কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের প্রতিরোধ, আমাদের প্রতিবাদ, আমাদের ভাষা, তাকে রক্ষা করতে হবে। সেজন্য ত্রিপুরাকেও চাই, আসামকেও চাই, বাংলাদেশকেও চাই, বহির্বিশ্বের বাঙালিকেও চাই, আর এ বঙ্গ তো থাকবেই। একটা ছড়া পড়ছি, জ্যোতির্ময়দার ছড়া, ভাব হবে না আরই হবে ঝগড়া সেটাই নিয়ে, এসব জেনেও দুচোই মিলে দিচ্ছে পুতুল বিয়ে। কখনো টুসু ভাব করে তো আরিকার ছই মিনি, ঝগড়া এবং খুনসুটিতে বাড়ে যত কেনাকিনি। কেউ বলে বর চাঁদের কণা, 7 রাজার এক ধন, এমন বরকে জামাই পেতে লাগবে লাখো পণ। কন্যে কি আর ফেলনা নাকি, হীরের টুকরো মেয়ে, এমন মেয়ে যার ঘরে যায়
ধন্য সেধন পেয়ে। বরের মাসি কনের পিসি মিটি মিটি শুধু হাসে, মাগি বাজারে সোনাদানা এত কোথা থেকে বলো আসে। শেষে দুইজনে আপোষে মেটালো, মুখ করা নয় কালো, আড়ি ছেড়ে সব ভাব করে নাও, ভাব থাকা খুব ভালো। জ্যোতির্ময় দা, আরো দুটো ভালো ছড়া আপনি শুনিয়ে দিন। কবি জ্যোতির্ময় সর্দারের একটা লেখা আমি পড়লাম, এখন কবি জ্যোতির্ময় সর্দারকে আমন্ত্রণ করছি আরো দুটো ছড়া পড়ার জন্য। ঘাট হয়েছে। ইঁদুর খুঁড়ো খাটটি নেড়ে বলল ডেকে, হ্যাংলা মেনি, বিগ বাজারে যাবি নাকি? আমার আছে 3টি পেনি। প্যাকেট ভরা শুটকি মাছে ডিনারটা জমবে বেশ, মিটবে খিদে তোমার আমার, থাকবে না আর দুঃখ ক্লেশ। মুচকি হেসে বলল বেড়াল, বেশ তো ভালো, সুখের কথা। আনতো দেখি পেনিগুলো, সত্যি নাকি রসিকতা? মুচকি হেসে বলল ইঁদুর, থাক না পেনি যথাস্থানে, ঘাট হয়েছে মাপ করে দাও, ফিরছি এখন অকুস্থানে। আর একটা বলি, ভালো লাগে পৃথিবী, কত কি যে ভালো লাগে এই পৃথিবীর, ভালোবাসি মার হাতে দুধ মাখা ক্ষীর, শীত এলে পিঠে পুলি সন্দেশ মোয়া, তার সাথে টসটসে কমলার কোয়া, কত কি যে ভালো লাগে পলাশ বকুল, আমি ভালোবাসি শুধু গাছ ভরা ফুল, রাশি রাশি ফুল তুলে যত ভরো ডালি, চোখ দিয়ে জল ঝরে ডাল হলে খালি, কত কি যে ভালো লাগে মিষ্টি সকাল, দিদিমার মুখে শোনা ধান রূপশাল, রূপকথা আলাদিন আর টিন টিন, মার বুকে চুপ চুপ দুধ টানা দিন, যত কিছু ভালো লাগে এই পৃথিবীর, মার কোল পেলে আর কোথা লাগে ক্ষীর, সবচেয়ে ভালো লাগে বাবা ঘরে এলে, আরো ভালো লাগতোই দিদাকেই পেলে। ধন্যবাদ সঞ্চালককে, ধন্যবাদ যারা যারা আছেন, প্রাণকৃষ্ণদা, স্বপন ভাই, আমরা যারা যুক্ত হলাম, অমর ভাই যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাকেও আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা। আর আগামী দিনে এরকম প্রোগ্রাম আরো ভালো ছড়িয়ে পড়ুক, এবং সাধারণের কাছে যারা সারা বিশ্বের লোক যাতে আমাদের বাংলা ভাষার চর্চা মধ্যে থাকতে পারে, এবং কিভাবে কি আলোচনা হচ্ছে, কি লেখা হচ্ছে, কি ধরনের লেখা আসছে সেগুলো তারা বুঝতে পারে, জানতে পারে, সেই প্রচেষ্টাই থাক। আর উদ্যোক্তাদের যারা ইয়ে করেছে তাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবচেয়ে বেশি শুভেচ্ছা দাদা দিতে হবে দর্শকদের, যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন এবং তারা মন্তব্য লিখছেন, এবং আমাদের দর্শকরা যারা বেশি বেশি শেয়ার করছেন এনআরবি নিউজের এই অনুষ্ঠান। ছড়া বেঁচে থাক, আমাদের শৈশব বেঁচে থাক, কৈশোর বেঁচে থাক। দীর্ঘ 25 বছর ধরে পত্রিকা সম্পাদনা করছেন, 40 বছর লেখালেখি করছেন, পেশায় অধ্যাপক। যখন বাংলা ভাষাকে কোণঠাসা করবার আপ্রাণ প্রচেষ্টা অনেকে চালাচ্ছে, তখনও আসামে যারা বাংলা ভাষাকে এখনো শক্ত হাতে ধরে রেখেছেন, তাদের এক অন্যতম সৈনিক অধ্যাপক কবি প্রাণকৃষ্ণ কর। তাকে বলবো আরো দুটো পড়া পড়তে। মা বাবার কথা। রান্নাঘরে মা রাঁধে, বাবা থাকে হাটে, দুজনেই ঘরে বাইরে কত কত খাটে, মাঝে মাঝে মার গায়ে তেল ছিটে আসে,
হাতে ফুসকা নিয়েও মা কি মিষ্টি হাসে। হাট থেকে রোদে পুড়ে বাবা ফেরে ঘরে, ক্লান্ত বাবা মিষ্টি হাসি হাসে কেমন করে। ফুটপাতে দোকানদারি তার কি কম কষ্ট, হাসতে তার মানা নেই দেখছি আমি স্পষ্ট। বাবা মা দুজনেই আমায় ভালোবাসে, রাত দিন খেটেও তারা মিষ্টি মধুর হাসে। তাদের কথা শুনবো আমি, ভালো করে পড়বো, বড় হয়ে তাদের নিয়ে সুখের নির্গুণ। আমিও কবি প্রাণকৃষ্ণ করের একটা ছড়া তার ছড়াছড়ি বই থেকে পড়ছি। টাপুর হলো বর, টুপুর হলো কোণে, টাপুর টুপুর বৃষ্টি পড়ে পাহাড় ঘেরা বনে। টাপুর বলে কাঁদছো কেন টুপুর, তার চেয়ে বরং বৃষ্টি হয়ে পড়ি টাপুর টুপুর। এই না বলে টাপুর টুপুর ঝরতে লাগলো বেশ, টাপুর টুপুর বৃষ্টি পড়ে ভেসে গেল দেশ। আমার চমৎকার লাগলো। আপনি কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু আপনার অনুভূতির কথা বলুন। আমরা আজকেও একটু শ্রদ্ধা জানাই। শতবর্ষ পূর্তির অঙ্কুরোদ্গম না হয় ছড়ার গাছ, ছড়ার ছায়া থেকেই শুরু হোক। দুটো একটা কথা বলবেন, আমরা তো সময়ের দিক থেকে কমে এসেছি। সময় কম। সুকান্ত ভট্টাচার্য একটা বয়স থাকে, যে বয়সে প্রত্যেকটা কিশোর বলে আমি কিশোর, কবিতা পড়বো কিশোর কবি সুকান্তে। আমি জানি না অন্যত্র কি হয়। আমরা যখন কলেজে পড়তাম বা 9-10-এ পড়তাম বা 8-এ পড়তাম, তখন সুকান্ত সমগ্র 21 টাকা দাম ছিল। আর আমাদের সময়ে সন্তান সংখ্যা বেশি, বাবার রোজগার কম। আর বর্তমান তো ঠিক উল্টো, রোজগার বেশি, সন্তান একটা বা দুটো। তো 21 টাকা আমাকে কে দেবে? তো মাকে বললাম যে মা 21টা টাকা দাও না, সুকান্ত সমগ্র কিনবো। মা বললো সর্বনাশ, 21 টাকা অনেক টাকা। তো মাকে বললাম মা এটা দিলে কিন্তু আমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে। মিথ্যা বললাম, পরীক্ষার রেজাল্ট ভালো হবে। ও পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় 21 টাকা 2 দিন সবুর কর বাবা, তোকে দিয়ে দেবো। তখন সুকান্ত সমগ্র পড়লাম। দীর্ঘদিন সুকান্ত নিয়ে নাড়াচাড়া করছি না, কিন্তু আমাদের সময়ে তার রানার কবিতা পাঠ্য ছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এই গানটা আমরাও গাইতাম, পুরাপুরি মুখস্থ। তার সিঁড়ি কবিতা তো শুধু সিঁড়ি নয়, তার সাথে তো ইতিহাস জড়িত এবং বর্তমানেরও অনেক দর্শন সেখানে আছে। আপনাকে অনেক ধন্যবাদ কবি প্রাণকৃষ্ণ কর। আমরা জ্যোতির্ময়দার মুখে একটু সুকান্তর কথা শুনবো। কিশোর কবি কবি সুকান্ত আমার খুব প্রিয় কবি। শুধু প্রিয় কবি নয়, আমি যখন স্কুলে পড়ি, যে সময় আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানে স্কুলের আমরা তখন সবে চর্চা করছি, ডাক পাচ্ছি, তো আমার খুব মনে পড়ে সেই ভাঙা কুড়ে ঘরে থাকি, পাশে এক বিরাট প্রাসাদ, প্রতিদিন চোখে পড়ে। এই কবিতাটা তখন আমি পাঠ করেছিলাম, পাঠ না, আবৃত্তি করেছিলাম। তো সেই প্রথম সুকান্তকে পড়া এবং জানা, এবং ওই কবিতাটার যে জীবন দর্শন, সেটাই যে মানুষের, গরিব মানুষের ওপর বড় মানুষের যে প্রভাব এবং সমাজের যে বৈষম্য, সেই বৈষম্য, সেই ছবিগুলো তিনি এত সুন্দরভাবে তুলেছেন। তার প্রতি তখন থেকে আমার শ্রদ্ধা, এবং আমরা সুকান্তকে আমাদের হৃদয়ে স্থান দেব, এবং আগামী 100 বছর পূর্তিতে আমরা তাকে খুব ভালোভাবে স্মরণ করব, এইটুকু বলি। এছাড়া আমি প্রিয়তম কবিতা আবৃত্তি করতাম। হ্যাঁ, এখন হয়তো সব চর্চাটা কমে গেছে, কিন্তু
2-4 বার পড়লে প্রিয়তম কবিতা আমার আবার স্মরণে চলে আসবে। কুলি মজুর, এই কবিতাটা আমি আবৃত্তি করতাম। এগুলো সুকান্ত আমার হৃদয়ে আছে। 2-1 বার করে যদি আমরা ঝালিয়ে নিতাম তাহলে আবার 100 বছরে নিশ্চয় গিয়ে এইগুলো আমরা আবৃত্তি করবো। অনেক ধন্যবাদ দাদা, সবাইকে প্রণাম শ্রদ্ধা। যাদের পেলাম না তাদের আমরা অন্য কখনো পাবো। শুধু একটা কথা, ছড়ার গাছ ছড়ার ছায়া ছড়া খুঁজে বেড়াচ্ছে, আর ছড়াকার খুঁজে বেড়াচ্ছে। আসলে আমাদের দেশে খুব বিদ্যাসাগরের দরকার। বিদ্যাসাগর ছিলেন বলেই মধুসূদনকে আমরা অমন করে ধরে রাখতে পেরেছিলাম। বিদ্যাসাগর ছিলেন বলেই তিনি মধুসূদনকে দিয়ে অমন লিখিয়ে নিতে পেরেছিলেন। আমরা পূর্ণেন্দু পত্রীকে কবি হিসাবে জানি, তার বহু বহু কাজের সঙ্গে আমরা পরিচিত। এখন সেপ্টেম্বর পেরিয়ে আমরা নভেম্বরে এসেছি। কবি পূর্ণেন্দু পত্রী বিদ্যাসাগরকে নিয়ে লিখছেন, এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর দেমাগধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেড়ো, ওষুধ দিয়ে বাঁচান কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা। বিদ্যাসাগরকে নিয়ে কবি পূর্ণেন্দু পত্রীর একটা কালজয়ী লেখা আমি পড়বার চেষ্টা করলাম। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ আসছে। আমাদের প্রিয় কবি, ছোটবেলায় ভালোবেসে লিখেছিলাম, অন্তরে আজও টকবগে ঘোড়া, বড় বেশি তিনি জ্যান্ত, প্রাণের কবি কিশোর কবি, প্রাণের কবি কিশোর কবি আমার যে সুকান্ত। এখন আর মনে নেই সবগুলো লাইন। আপনারা সবাই ভালো থাকুন, সৃষ্টিতে থাকুন, বাংলা ভাষার জন্য সজাগ থাকুন। ছড়াকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের স্বপ্নের মতো করে। কবি জ্যোতির্ময় সর্দার, কবি স্বপন পাল এবং কবি প্রাণকৃষ্ণ কর, নমস্কার। আমরা এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি।